তো গতদিন আমরা দেখেছিলাম একটা কেস ইনভেস্টিগেট করার জন্য ইংজো নামের একটা শহরে এসেছিল সেন্দু এবং ওর স্ত্রী ইয়ানশিন। এখানে পানশি নামের একজন অফিসার আগে থেকেই এই কেস ইনভেস্টিগেট করছিল। এখানে আসার পর থেকেই সেন্দু আর ইয়ানশিনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। তো একদিন ইয়ানশিনের রাস্তায় পানশির সঙ্গে দেখা হয়ে যায়। পানশি খুব ভালো বন্ধু হয়ে যায় ইয়ানশিনের। তো পানশি এখানে এতদিন যা ইনভেস্টিগেট করেছে তাই সমস্ত কিছুর বিবরণ বলছিল ইয়ানশিনকে। তো এক পর্যায়ে ওরা পার্সোনাল কথাবার্তায় চলে যায়। পানশি এবার ইয়ানশিনকে মনে মনে পছন্দ করত। তো পানশি ইয়ানশিনকে জিজ্ঞেস করে যে তুমি তোমার হাজব্যান্ডকে কবে ছেড়ে দিচ্ছ? আমি শুনেছি 3 মাস পরেই নাকি তাকে ছেড়ে দিবে। সে এতটাই রুড যে তোমার মাথায় আঘাত করেছে। মানে ইয়ানশিনের মাথায় একটা কাটার দাগ ছিল। ইয়ানশিন বলে না, এটা আমি নিজে নিজে ধাক্কা খেয়েছি তাই। এছাড়া আমার হাজব্যান্ড অর্থাৎ সেন্দু সে খুবই ভালো একজন হাজব্যান্ড, কিন্তু আমি ওকে ছেড়ে দিব। পানশি বলে কেন ছেড়ে দিবে? ইয়ানশিন বলে কারণ ওর মনে অন্য কেউ আছে। ও আমাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। আর দূর থেকে এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় সেন্দু। এরপরে ইয়ানশিন রুমে আসে এবং ও গোসল করছিল। ঠিক তখনই সেন্দু ওখানে গোসল করবে বলে চলে যায়। ইয়ানশিন খুব লজ্জা পেতে থাকে, তবে ও সেন্দুকে না করতে পারে না। সেন্দু তখন ওর কাছে এসে বলে তুমি পানশিকে বলছিলে আমার মনে অন্য কেউ আছে। অন্য কেউটা কে আছে? ইয়ানশিন বলে কেন, ছোটবেলায় তুমি না একটা মেয়েকে ভালোবাসতে? আসলে ছোটবেলায় ইয়ানশিন তো আসতো সেন্দুর কাছে, আর ও সেন্দুর পাশে সেন্দুর একটা বান্ধবীকেও দেখেছিল, আর ও ভেবেছিল সেন্দু হয়তো ওই মেয়েটাকে পছন্দ করে। তখন সেন্দু বলে হ্যাঁ এটা ঠিক, ছোটবেলায় একটি মেয়েকে আমি খুব পছন্দ করতাম। তবে তুমি জানো সেই মেয়েটিকে? সেই মেয়েটি এখন আমার ওয়াইফ। আমি জানি না, কিন্তু সৃষ্টিকর্তাই হয়তো আমাদের আবারও মিলিয়ে দিয়েছে। আমি যখন জেলের ভিতরে ছিলাম তখন সে ছোটবেলায় আমার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু হঠাৎ করে একদিন থেকে আর সে আসে না। তবে তখন থেকে এখন পর্যন্ত আমি শুধু সেই মেয়েটিকেই ভালোবেসেছি, আর সেটা আর কেউই নয় ইয়ানশিন, সেটা তুমি। তবুও ভালো যে সেন্দু খুব দ্রুতই ইয়ানশিনকে তার মনের কথাটা জানিয়ে দিয়েছে, কারণ এটা জানাতে যদি আরও দেরি করা হতো তাহলে হয়তো ইয়ানশিনের মনে মনেই একটা অভিমানের পাহাড় জমে যেত, আর এখান থেকেই মূলত ওদের ভালোবাসা শুরু হয়। এরপরে পুনরায় ওরা কেস ইনভেস্টিগেট করতে লেগে যায়। এবার ওরা দুজন একসঙ্গে মিলে কেস ইনভেস্টিগেশন করছিল। তো এখানে নানাবিধ কেসের সম্মুখীন ওরা হয়। তো এইসব কেস ইনভেস্টিগেট করতে গিয়ে ইয়ানশিনকে আবার ছেলে সাজতে হয়, এবং ওরা এইসব কেস ইনভেস্টিগেট করতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগে আর বিভিন্ন রকম অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে লাগে। এখানে ওদের আরও কিছু সহচরদের সঙ্গে দেখা হয়ে যায়, যেসব ইন্সপেক্টররাও এসেছে ডাকাং রাজ্য থেকে, এবং ওরাও এখানে এসেছে শুধুমাত্র রাজমাতার আদেশেই। তো এরপরে ওরা কেস ইনভেস্টিগেট করতে করতে একটা গাম্বলিং হাউসে যায়। মূলত এটা একটা জুয়ার আসর। এখানে মানুষ টাকা বাজি লাগিয়ে অনেক বাজি ধরে, আর এখানে এসে বাজি ধরেছিল ইয়ানশিন নিজেও, কারণ ওর হাজব্যান্ডের অনেক টাকা আছে, আর ওই বাজিতে ওরা জিতেও যায়। বাজিতে জিতে গিয়ে জুয়ার আসরের যে প্রধান তার সঙ্গে দেখা করতে যায়। ওরা জানে এই লোকটা একটা শয়তান লোক, এই লোকটার রাজ্যে অনেক বিশৃঙ্খলা ঘটিয়ে ফেলছে, তাই তো ওরা লোকটিকে বন্দি করে নিয়ে আসে। কিন্তু লোকটিকে বন্দি করার সাথে সাথেই ওই লোকটির আরও গুপ্তচর এদের উপরে হামলা করে। কিন্তু যেখানে সেন্দু আছে সেখানে তো ওকে হারানো সম্ভব নয়। তবে এখানে যে মৌ গভর্নরকে দেখি, মৌ গভর্নরের আবার একটা ছোট সহচর সে মারা যায়। সে যখন মারা গিয়েছিল সেখানে শুধু মৌ গভর্নর এবং সেন্দু আর ইয়ানশিন ছিল, আর কেউ এই ঘটনা জানে না, কিন্তু এটা পুরো রাজ্যময় ছড়িয়ে যায়। এজন্য মৌ গভর্নরকে ওরা সন্দেহের তালিকায় রেখে দেয় যে মৌ গভর্নরও কোনো কিছু করার ট্রাই করছে। তো একদিকে জোয়ার আসরের ওই লিডার ছাড়া পেয়ে যায়, এবং ওই লিডার তার দলবল নিয়ে আক্রমণ করার চেষ্টা করে এই রাজ্যে। মৌ গভর্নরও তার সমস্ত সৈন্য নিয়ে পাল্টা আক্রমণ করে, আর এতে আহত হয়েছে পানশি। এই আক্রমণ ঠেকানোর জন্য বারবার রিকোয়েস্ট করতে লাগে সেন্দু, কিন্তু মৌ গভর্নর ইচ্ছে করেই যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইছিল। মৌ গভর্নরকে তো মনে মনে ভাইয়ের নজরেই দেখতো সেন্দু, কিন্তু আজকে তার গলায় ও ছুরি রাখতে বাধ্য হয়। মৌ গভর্নর তখন বলে ঠিক আছে, আমি আমার সমস্ত সৈন্য সরিয়ে নিচ্ছি, কিন্তু এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আবারও এই রাজ্যে ঝামেলা হবে। এদিকে ইয়ানশিনকে কে বা কারা যেন আটক করে নিয়ে গিয়েছিল। কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওকে একটা জায়গায় রাখা হয়। আসলে এই লোকটি ওই জুয়ার আসরের মালিক, ওই লোকটিই মূলত ওকে কিডন্যাপ করেছিল।
এই রাজ্যে আসলে হরেক রকমের শয়তান লোকজন আছে। তো এই লোকটি ইয়ানসিংয়ের সঙ্গে খারাপ আচরণ করার ট্রাই করলে সাথে সাথেই ওখানে ইয়ানসিনের হাজব্যান্ড সেন্দু চলে আসে, আর সেন্দু ওই লোকটিকে অনেক মার দেয়, আর তারপরে ইয়ানসিনকে ওখান থেকে নিয়ে আসে আর ওই লোকটিকেও কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এরপরে ওই লোকটিকে মৌ গভর্নরের হাতে দেওয়া হয়। মৌ গভর্নর তখন সবার সামনেই ওই লোকটিকে হত্যার নির্দেশ দেয়, কিন্তু একে হত্যা করতে বারণ করে আবার সেন্দু, কারণ এর কাছ থেকে অনেক কিছুর তথ্য পাওয়া যাবে। কিন্তু মৌ গভর্নর একদমই সময় দিতে চাচ্ছিল না, ওকে মেরেই ফেলতে চাচ্ছিল। সেন্দু তখন রিকোয়েস্ট করে ওকে না মারার জন্য, কিন্তু ওই রাজ্যের সমস্ত লোকজন বলে ওকে মেরে ফেলতে। তাই মৌ গভর্নর কারোর কথা না শুনেই ওই লোকটিকে মেরে দেয়। আর ওই লোকটির কাছে যেসব তথ্য ছিল সেসবগুলো সেন্দুরা আর পায় না, বরং সেন্দুরাই ওখানকার লোকজনের কাছে খারাপ হয়ে যায়। এরপরে এরা নিজেরাই চিন্তা করে এই মৌ গভর্নরের ভিতরে কিছু না কিছু লুকিয়ে আছে, এও হতে পারে কোনো একটা বড়সড় কালপ্রিট। এর জন্য ওরা আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছাতে পারছে না। তারপরে ওরা একটা ছবি দেখতে পায়। এই ছবিটা ছিল হাতে আঁকা একটা ছবি। এই ছবি ছিল মৌ গভর্নরের বোনের ছবি। মৌ গভর্নরের বোন অনেক দিন আগেই মারা গিয়েছে, কিন্তু মৌ গভর্নর বারবার তার বোনের কথা বলছে। তাহলে কি ওর বোন বেঁচে আছে? এবার মৌ গভর্নরের বোনকে দেখানো হয়। তো আমরা যে মেয়েটিকে এখানে দেখি সেই মেয়েটি খুব করে হাত জোর করছিল কারো কাছে যে তাকে যেন না মারে। আর এটা দেখি মৌ গভর্নর, এটা যদি ওর বোন হয় তাহলে মৌ গভর্নর কেন ওর বোনকে মারবে? আর সেন্দুরাও কিছু একটা সন্দেহের আঁচ করে এখানে চলে আসে। এখানে আসার পরে জানা যায় এটা আসলে মৌ গভর্নরের আপন বোন নয়, এই মেয়েটি আসলে সাজানো। মৌ গভর্নর যাকে তার নিজের বোন ভাবত সেই মেয়েটি অলরেডি অনেক আগেই মারা গিয়েছে, আর একে কেউ সাজিয়ে পাঠিয়েছে। কিন্তু কি আছে এর পিছনের হিস্ট্রি? তখনই আমরা জানতে পারি এক বড় রহস্য। আপনাদের নিশ্চয়ই চেন হাওয়ের কথা মনে আছে, যে 5 বছর আগে মারা গিয়েও আবারও যেন বেঁচে ফিরেছিল। সবাই তো অবাক হয়ে গিয়েছিল। এখন দেখি যে মৌ গভর্নরের আসল বোন যে ছিল সে একদিন কিডন্যাপ হয়ে যায়, আর যারা ওকে কিডন্যাপ করেছিল তারাই ওকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলেছিল। মৌ গভর্নর সেখান থেকে পাগলের মতো বোনকে খুঁজে চলেছিল। তারপরে ও চেন হাওয়ের সঙ্গে দেখা করে আর বলে, আমার বোন মারা গিয়েছে, আপনি নাকি মানুষকে মৃত্যু থেকে আবার জীবিত করতে পারেন, তাহলে আমার বোনকে ফিরিয়ে দিন। চেন হাও তখন বলেছিল, তোমার বোনকে ফিরিয়ে দেব, বিনিময়ে আমি যা যা কাজ করতে বলবো তুমি সেই কাজগুলোই করবে। আর মৌ গভর্নর সেখান থেকে সমস্ত পাপ করতে শুরু করে দেয়। আসলেই তো চেন হাও কখনোই মৃত মানুষকে জীবিত করতে পারে না। ও সেম টাইপ দেখতে অন্য একটা মেয়েকে নিয়ে এসে দিয়েছিল, যাদের ভিতরে কোনো একটা মুখোশ পরা ছিল। মানে এখন যেরকম প্লাস্টিক সার্জারি করে ওই আমলেও এরকম কিছু ছিল। এভাবে চেন হাও মানুষকে ধোকা দিত। তো মৌ গভর্নর যেহেতু একটা ফাঁদে পা দিয়েছিল তাই ওকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মৌ গভর্নরের রাজ্যে যেসব বাসিন্দা ছিল তারা কেউ মৌ গভর্নরকে এখান থেকে নিয়ে যেতে দিতে রাজি হয় না। সেন্দু তখন সবাইকে বোঝানোর চেষ্টা করলেও কেউ বোঝে না। সেন্দু তখন বলে, ঠিক আছে, মৌ গভর্নরের সাথে আমার একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমি যদি ওকে হারাতে পারি তাহলে ওকে আমি এখান থেকে লকআপে করে পুড়ে নিয়ে যাব। তো ওই যুদ্ধে সেন্দু জিতে যায়। সো কথা মতো মৌ গভর্নরকে ও লকআপে করে নিয়ে যাবে। তো মৌ গভর্নরকে ও পুনরায় অ্যারেস্ট করে একটা জায়গায় রাখা হয়। এরপরে ওকে নিয়ে সোজা ডাকাং রাজ্যে চলে যাওয়া হবে। স্বয়ং রানী ওকে ধরে নিয়ে যেতে বলেছে এবং রানী ওর শাস্তি মঞ্জুর করবে। তো পরদিন যখন চলে যাচ্ছিল ইয়ানসিংরা, তখন ইয়ানসিংয়ের সঙ্গে মৌ গভর্নরের বোন সেজে যে মেয়েটি ছিল সে দেখা করতে আসে। দেখা করার বাহানায় সে ইয়ানসিংয়ের গলায় একটা ছুরি ধরে আর বলে, তোমরা যদি মৌ গভর্নরকে ছেড়ে না দাও তাহলে আমি ইয়ানসিংকে মেরে ফেলবো। আসলে ও হঠাৎ করেই মৌ গভর্নরের উপরে অনেক ভালোবাসা দেখাচ্ছিল। তার কারণ হলো একবার মরতে পড়েছিল আর মৌ গভর্নর ওকে বোন ভেবে বাঁচিয়েছিল। আর সেই ঋণের কারণেই মূলত ও মৌ গভর্নরকে আজকে এইভাবে যেতে দিতে চায় না। কিন্তু মৌ গভর্নর এই মেয়েটিকে বোঝায় আর বলে, আমি অন্যায় করেছি, কখনো একজন মৃত মানুষ জীবিত হতে পারে না, তাই আমাকে যেতেই হবে। মেয়েটি তখন সুইসাইড করে। আসলেই মৌ গভর্নর ওই মেয়েটিকেও অনেক ভালোবেসে ফেলেছিল, আর এই মেয়েটিও মৌ গভর্নরকে ভাইয়ের নজরেই দেখত। কিছুক্ষণ পরে মৌ গভর্নর নিজেও ভাবে যে বিচারের জন্য অন্যের রাজ্যে যাওয়ার থেকে নিজের রাজ্যে আত্মহত্যা করাই শ্রেয়। তো মৌ গভর্নর শেষবার কিছু কথা বলে যায় সেন্দুকে। সেন্দু যেহেতু তাকে ভাইয়ের নজরে দেখত, কিছুক্ষণ পরে মৌ গভর্নর নিজেও সুইসাইড করে। সেন্দুর প্রচুর খারাপ লাগে, কারণ বাবা মায়ের পরেই এই লোকটিকে সে ভাইয়ের স্থান দিয়েছিল।
এরপরে ওরা আরও কিছুদিন এখানে থাকে, এখানকার আরও ব্যাপার স্যাপার সামলানোর জন্য। এবার ওদের চেন হাওয়ের সঙ্গে দেখা হয়ে যায়। অলরেডি কিন্তু একটা চেন হাও মারা গিয়েছে, এটা হলো চেন হাওয়ের যমজ বোন। তো এই মেয়েটি এসে কি একটা জাদু করে দেয় আবার সেন্দুর উপরে। সেন্দু মূলত এর সঙ্গে ফাইট করার জন্য এসেছিল, কিন্তু এ বিভিন্ন রকমের ম্যাজিক জানতো, যা সম্পর্কে সেন্দুর কোনো আইডিয়া ছিল না। তো সেন্দু হঠাৎ করেই কীরকম একটা ঘাতক টাইপ হয়ে যায় আর কি। ও ইয়ানসিংয়ের গলা চেপে ধরে, ইয়ানসিংকে মারতে চাইছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওর আবার জ্ঞান ফিরে আসে আর ও ভালোভাবেই অজ্ঞান হয়ে যায়। এখন দেখা যায় যে ওর ভিতরে বিষাক্ত কিছু ঢুকে গিয়েছে। স্বাভাবিক কোনো ডক্টর ওকে ঠিক করতে পারবে না, কারণ এই বিষ অনেক রেয়ার। সেন্দুকে যদি বাঁচাতেই হয় তাহলে আরও বড় কোনো চিকিৎসক লাগবে। তখন পানসি অন্য একজন ডক্টরকে ডেকে নিয়ে আসে, যে ডক্টর আরও অনেক ভালো চিকিৎসা বিদ্যা জানে। তো সেই ডক্টর আসে একে দেখতে। ডক্টর আসার আগ পর্যন্ত সেন্দুর সব সেবা ইয়ানসিংয়ে করছিল। তো এই ডক্টর ছিল মুখোশ পরা। এই ডক্টরটা খুবই ভালো একজন ডক্টর ছিল, এবং সে দেখা যায় যে কিছু বিদ্যার সাহায্যেই ওকে সারিয়ে তুলেছিল। ডক্টর এর জন্য কোনো টাকা প্রার্থনা করে না, কারণ এই ডক্টরের পানসির সঙ্গে আগে থেকে একটা আলাদা সম্পর্ক ছিল। পানসি ওকে আগে থেকেই চিনত, কারণ পানসি আসলে এই রাজ্যের আশেপাশের একজন মানুষ। এতে সুস্থ হয়ে উঠেছিল সেন্দু। সেন্দুর সুস্থতায় সবাই খুব খুশি হয়েছিল। কিছুদিন বিশ্রাম করার পর সেন্দু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, কিন্তু ওদিকে জানতে পেরেছিল চেন হাউস যে সেন্দু অসুস্থ, তাই ও এই অবস্থায় ওকে অ্যাটাক করতে এসেছিল। কিন্তু এসে দেখে যে পরিস্থিতি তো বিপরীত, কারণ সেন্দু সুস্থ হয়ে গিয়েছে। সেন্দু ওর সঙ্গে এখন ফুলি ফাইট করতে পারবে। তাই চেন হাও তখন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এটাও ছিল ওর একটা কৌশল, যেরকম করে মিস তাং নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তার মানে এরা কিন্তু সবাই একই সংগঠনের মানুষ। এরপরে দেখতে পায় যে ওরা ইয়ংজু শহর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো কিছুদিন ওরা ইয়ংজু শহরে এমনি ঘুরে বেড়ায়, শহরের চারপাশটা দেখতে লাগে। তো বেশ কয়েকদিন ওদের খুব ভালো একটা সময় কাটে। এদিকে চেন হাও ফিরে এসেছিল। আর আপনারা তো জানেন চেন হাও আসলে কার বোন। এ তো কালো পাষণ্ড অর্থাৎ লেইয়ের বোন, কিন্তু আপন বোন নয়। এরপরে আমরা দেখতে পাই যে ওরা রাজ্যে ফিরে এসেছিল। এসেই ওরা রানীর কাছে সমস্ত কথা বলতে শুরু করে, যে ঠিক ওই রাজ্যে গিয়ে ওদের সঙ্গে কি হয়েছিল, ওদের সফর কেমন ছিল, এই সমস্ত কিছু। তো রানী ওদের সততায় খুব মুগ্ধ হয়ে যায়। এরপরে ইয়ানসিং আর সেন্দু ওরা খুব কাছাকাছি চলে আসে। ওদের ভিতরে ভাবটা দিন দিন বাড়তেই লাগে। ওরা শহরের আনাচে কানাচগুলো ঘুরতে লাগে। সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু বেশি দিন আর এই ভালো সময় যায় না, কারণ আমরা আরেকটা বড় সত্য জানতে পারি। সেন্দুর সঙ্গে ইয়ানসিংয়ের যে বিয়ে হয়েছে তার পিছনে একটা শর্ত আছে। এই শর্ত দিয়েছিল এই প্রাইম মিনিস্টার জাং। এই জাং ইয়ান ফ্যামিলির সঙ্গে একটা শর্ত করেছিল, সেন্দুর সঙ্গে তাদের মেয়ের বিয়ের কথা সে রাজমাতার কাছে বলবে, আর রাজমাতা এই বিয়েতে রাজি হবে, কিন্তু যার সঙ্গে সেন্দুর বিয়ে হবে সেই স্পাই হিসেবেই সেন্দুর পাশাপাশি থাকবে, আর সমস্ত খবরাখবর প্রাইম মিনিস্টার জাংকে জানাবে। কিন্তু ইয়ানসিং তো আর এসব জানায় না। এরপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর শুকে। ইন্সপেক্টর শু আরও একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছিল ইয়ানসিংয়ের সঙ্গে, কারণ ইয়ানসিং এখন ডিরেক্টর পদে উন্নীত হয়েছে। সে এখন অনেক বড় একজন পুলিশ অফিসার। এরপরে আমরা আরও একজন ইন্সপেক্টরকে দেখি, যাকে কারাগারে বন্দি করে রেখেছিল কালো পাষণ্ড। তো এর কাছ থেকে সমস্ত কিছু জানতে এসেছিল ইন্সপেক্টর শু এবং ইয়ানসিং। তো আসলে কি হয়েছে এই লোকটির সঙ্গে, এইগুলো জানতেই ওরা এসেছিল। কালো পাষণ্ড ওকে ইচ্ছে করেই বন্দি করে রেখেছে, মূলত ও সমস্ত ইন্সপেক্টরদের শেষ করে দিতে চায়, তাই এই ইন্সপেক্টরকে ধরেছিল। তবে এই ইন্সপেক্টরে আলাদা একটা দোষ ছিল, সে কিছু টাকা ঘুষ নিয়েছে। এজন্য ছোট্ট একটা দোষের জন্য অনেক বড় শাস্তি তাকে কালো পাষণ্ড দিচ্ছে। এইদিকে পাষণ্ড তো আবার লুচির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করেছিল, কিন্তু লুচি আজকাল আবার একে দেখলে খুব ভয় পায় এবং এর সঙ্গে বেশি একটা কথা বলতে চায় না। এদিকে ইন্সপেক্টরদের উপরে যে একটা অভিযোগ লাগানো হয়েছে, তো এই কেস ইনভেস্টিগেট করা সহজ হবে না, তাই ইয়ানসিংকে সেন্দু বলে এই কেসটা আমার উপরে ছেড়ে দাও। তখন ইয়ানসিং বলে, আমি তোমার সাথে সাথে দুঃখ কষ্ট দুটোই ভাগ করে নিতে চাই, তাই এই কেসটি নিয়ে আমিও কথা বলবো। এরপরে আমরা আবারও কালো পাষণ্ড লেইকে দেখতে পাই। লেই এসে ওই ইন্সপেক্টরকে বলছিল, তুই যদি সমস্ত ইন্সপেক্টরদের সর্বনাশ করার জন্য আমার সঙ্গে হাত মিলাস তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। মূলত ইন্সপেক্টর শুয়ের সর্বনাশ করার কথাই বলছিল। এদিকে ইন্সপেক্টর শুয়ের আবার ইউচি নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যাকেই মূলত বাড়িতে কাজের লোক বলে এনেছিল সেন্দু। নিশ্চয়ই মনে আছে আপনাদের সে কথা। তো
যাই হোক, ওই ইন্সপেক্টর রাজি হয় না লের কথায়। এজন্য ইন্সপেক্টর নিজেই সুইসাইড করে। আর এতে খুব কষ্ট পেয়েছিল ইয়ানশিন। রাজমাতা ইয়ানশিংকে জিজ্ঞেস করে কেন ইয়ানশিং এই কেসটি ইনভেস্টিগেট করছিল, তার সত্ত্বেও ওই ইন্সপেক্টর সুইসাইড করলো। ইয়ানশিং তখন পুরোটাই বুঝিয়ে বলে। রাজমাতা তখন ইয়ানশিং এর হাতে একটা টোকেন দেয় আর বলে, এটা হলো রাজপরিবারের টোকেন। তোমার যখন মন চাইবে তুমি তখন আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। এছাড়া সমস্ত সুবিধা অসুবিধা জানাতে পারো। এরপরে আমরা ম্যাডাম শুকে দেখতে পাই, যে আবার ইয়ানশিংকে পৌঁছে দিতে আসছিল। তো পৌঁছে দেওয়ার সময় একটা বাড়ির সামনে ওই ম্যাডাম শু দাঁড়িয়ে পড়ে আর বলে, এটা মিস শু এর বাড়ি। মিস শিউ হলো রাজার একটা উপপত্নী। আগে তো রাজারা অনেকগুলো বিয়ে করতো, তেমনই একটা উপপত্নী বিয়ে করেছিল রাজা। মাদাম শু মারা গিয়েছিল আর সবাই মাদাম শু এর মৃত্যুর জন্য দোষ দেয় রাজমাতাকে, কিন্তু রাজমাতা কিন্তু তাকে মারেনি। এই ঘটনা একটু মনে রাখবেন। এরপরে মাদাম শু একে আরও বলে যে তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ এই রাজপরিবারে অনেক কিছুই ঘটে যায় যা তুমি আন্দাজও করতে পারো না। এদিকে ইয়ানশিং এর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেন্দু। সেন্দু ও আসার সাথে সাথে একে জড়িয়ে ধরে আর বলে, রাজমাতা তোমাকে কিছু বলেনি তো? তখন ও টোকেন দেখায়। তখন সেন্দু বলে, এটাকে লুকিয়ে রাখো, সবার সামনে এটা দেখাতে নেই। এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটিকে অনেক ছোট্টবেলা থেকেই চিনত লুসি। এই ছেলেটিকে ও একবার হেল্প করেছিল টাকা দিয়ে, আর তখন থেকেই এই ছেলেটি লুচিকে অনেক বেশি পছন্দ করে ফেলে। লুচি এখনো পর্যন্ত ওর খোঁজ খবর রাখে। তো ছেলেটি লুচিকে তারপর থেকে ভালোবেসে ফেলেছিল। তো ওদের ছোটবেলার একটা দৃশ্য দেখানো হয়। তো ছেলেটি আজকে ওর সমস্ত মনের সাহস জুগিয়ে লুচিকে বলে, সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার প্রতি একটুও ভালোবাসা ফিল করো তাহলে আবার ভালোবাসাকে গ্রহণ করে নাও। লুচির সাথে সাথে ওকে জড়িয়ে ধরে, এর মানে লুচিও ওকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এতদিনে লুচির একটা বয়ফ্রেন্ড জুটে গেল। এদিকে রাজসভায় একটা জলসা হচ্ছিল, সেখানে রাজ্যের গণ্যমান্য সমস্ত লোকদের ইনভাইট করা হয়েছিল। এখানে এসেছিল ইম্পেরিয়াল গার্ড সেন্দু এবং ওর ওয়াইফও। কালো পাষণ্ড লেই এবং ওর বোনকেও আজকে নিয়ে এসেছিল। ওর বোনকে নিয়ে এসে ও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে তার বোন একদম যুদ্ধবিদ্যা জানে না, এমনকি সে তরবারি পর্যন্ত ধরতে জানে না। সে খুবই কোমল একটা মেয়ে এবং সাংসারিক কাজকর্ম করতেই বেশি পছন্দ করে। তো এখানে ও সবাইকেই সাংসারিক কাজকর্মই দেখাচ্ছিল, সবাইকেই খাবার পরিবেশন করছিল। কিন্তু ওই ইচ্ছে করেই জল ঢেলে দিয়েছিল ইয়ানশিংয়ের এখানে, এবং পরে ইয়ানশিনকে সরিও বলেছিল। ইয়ানশিন সবার সামনে ওর মুখোশটা খুলে দেওয়ার জন্য একটা নাচের অফার পায়। সবাই ইয়ানশিংকে তলোয়ার দিয়ে ডান্স করতে বলে, আর ইয়ানশিং এটাকেই কাজে লাগিয়েছিল। ইয়ানশিন তলোয়ার দিয়ে ডান্স করতে করতে হঠাৎ করে চেন হাওয়ের উপর আক্রমণ করলে চেন হাওয়ার আসল রূপ দেখিয়ে ফেলে। এরপরে চেন হাও বাড়িতে চলে আসলে ওর ভাই ওকে অনেক বকাঝকা করে আর বলে, তুমি কোনো কাজেরই না। কিন্তু চেন হাও আসলে ওর এই ভাইকে অনেক ভালোবাসতো এবং সত্যিকার অর্থেই ভালোবাসতো, কারণ এরা তো আর একদম আপন ভাই বোন ছিল না, এরা ছিল পাতানো ভাই বোন। একে ভালোবেসেই মূলত ওর হয়ে কাজ করতো চেন হাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানশিংকে প্রাইম মিনিস্টার জাং ডেকে পাঠিয়েছিল। জাং ডেকে পাঠিয়ে বলে যে আমি সেন্দুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি এ কারণে যেন তুমি স্পাই হিসেবে কাজ করতে পারো। সেন্দু কখন কোথায় কী করছে তার সমস্ত বিবরণ যাতে আমাকে জানাতে পারো, কিন্তু তুমি সেসব না করে সেন্দুর সঙ্গে প্রেম করছো। এর জন্য কি সেন্দুর সঙ্গে তোমার বিয়ের অফারটা আমি রানিমার কাছে দিয়েছিলাম। ইয়ানশিং তখন বলে, সেন্দু খুব ভালো মানুষ, ওর সম্পর্কে আপনার কাছে জানানোর মতো কিছুই নেই, ও খারাপ কোনো কিছুই করে না। কিন্তু প্রাইম মিনিস্টার জাংয়ের একটা আলাদা ভয় ছিল যে সেন্দু ভিতরে ভিতরে ওর বাবার খনিকে বের করার চেষ্টা করছে কিনা। প্রাইম মিনিস্টার জাং যখন ওকে শাসাচ্ছিল ঠিক তখনই এখানে সেন্দু চলে আসে আর প্রাইম মিনিস্টার জাংকে বলে, আমি জানি আপনি ওকে স্পাই হিসেবে ঠিক করেছেন, কিন্তু আমি আমার ওয়াইফকে খুব ভালো করে চিনি, তাই ওকে আর ফার্দার কখনো ডাকবেন না। এরপরে সেন্দু ওর ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেন্দুর সঙ্গে দেখা হয়ে যায় ওর শাশুড়ি মায়ের, ওর আরও অনেক মানুষদের সঙ্গে যারা ওর পরিচিত হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন। তো এখানেই ওরা গল্প করছিল ইয়ানশিংয়ের সঙ্গে, আর দূর থেকে সেন্দু ওদের গল্প দেখছিল। সেন্দুর তো পরিবার বলতে কিছুই নেই, তাই সেন্দু ওর ওয়াইফের এই পরিবার দেখে খুব খুশি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই লুচি ওর ভালোবাসার কথা এসে বলে সেন্দু আর ইয়ানশিংকে। তো ইয়ানশিং এতে খুবই খুশি হয়েছিল। এদিকে আমরা ওকে দেখতে পাই এবং ইন্সপেক্টর শুকে দেখতে পাই। ওদের ভালোবাসার কথা শুনেও ওরা সবাই খুশি হয়েছিল। অ্যাট লাস্ট এরা 3টা কাপল তো হলো এবং ওরা সবাই বেশ হ্যাপি ছিল। এখনও পর্যন্ত সব কিছু ভালো ছিল। তখন আমরা দেখতে পাই এই ডাকাং রাজ্যে
কখনোই কিন্তু তুষারপাত হয় না, কিন্তু এই বছর তুষারপাত হচ্ছিল। আর এতে সেন্দু আর ইয়ানশিন খুব মজা করছিল, কারণ তুষারপাতটা ওদের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটা জিনিস। আর সেন্দু তো বইয়ের প্রেমে এতটাই পাগল প্রায় হয়ে গিয়েছিল যে সবসময় ইয়ানশিংয়ের খুব খেয়াল রাখতো। ইয়ানশিংয়ের গায়ে কখন চাদর থাকলেও কি পড়ে গেল, এই সমস্ত কিছু দেখতো। ওদের ভালোবাসা এত সুন্দর চলছিল যে দেখে আমারই হিংসে হচ্ছিল। আগে মোটে ভালোই বাসছিল না, আর এখন কত ভালোবাসা, মিনিটে মিনিটে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, এগুলো তো আছেই। এরপরে আমরা দেখতে পাই যে লেই অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচির ভালোবাসা দেখছিল। তো এই ছেলেটিকে একদমই লেইয়ের ভালো লাগে না। যে কারোর ভালো লাগবে না স্বাভাবিক, কারণ লেই তো ভালোবেসে ফেলেছিল লুচিকে, আর এখন লুচি ওর থেকে অন্য কারো হয়ে যাচ্ছে, সেটা লেই কোনোভাবেই মানতে পারে না। লেই তো ওদের উপরে প্রচণ্ড জেলাস হয়ে যায়। ওরা বরফ দিয়ে পুতুল বানিয়েছিল, তো লুচি যে পুতুলটা বানিয়েছিল লেই সেটা নিয়ে নেয়, আর যে পুতুলটার বয়ফ্রেন্ড বানিয়েছিল লেই সেটা ভেঙে দেয়। এরপরে আমরা আবার রানিমাকে দেখতে পাই, আর রানিমা তার হাজব্যান্ডের ছবির দিকে তাকিয়ে কাঁদছিল আর বলছিল, এই রাজ্যকে আমি সামাল দিতে পারবো, আপনি আমাকে দোয়া করবেন। এরপরে আমরা দেখতে পাই যে একজন বাদককে ডেকে আনা হয়েছিল, এর নাম মিস্টার জিন। এ আসলে ইয়ানশিংয়ের চাচা, এবং বহু বছর ধরে রাজপরিবারকে সে বাদ্য বাজিয়ে শুনিয়ে আসছে। তো রানীর আজকে মন খারাপ ছিল, তাই এই লোককে ডেকে পাঠিয়েছে। রানীর যেদিন বিয়ে হয়েছিল সেদিনও এই লোক বাদ্য বাজিয়ে ওদের শুনিয়েছিল। এরপরে আমরা আবার লেইকে দেখতে পাই। লেই বারবার লুচির কথা ভেবে খুবই বিষণ্ণ হয়ে পড়ছিল। ওর তখন হঠাৎ করে কি মনে হয় আর ভাবে যে ওদের সবাইকেও ফাঁসাবে, তাই ও সোজা রাজমাতার কাছে চলে আসে আর বলে ইয়ানশিংয়ের ব্যাপারে একটা খবর দিতে সে এসেছে। সে রাজমাতাকে বলে যে ইয়ানশিং মূলত স্পাই হিসেবে থাকার জন্য সেন্দুর সঙ্গে বিয়ে করেছে, যে বিয়েটা স্বয়ং আপনি নিজে ঠিক করেছিলেন, আর এর পিছনে আছে প্রাইম মিনিস্টার জাং। তো এখানে ছিল যেহেতু ইয়ানশিংয়ের চাচা, তো ইয়ানশিংয়ের চাচা বলে, আমি ইয়ানশিংকে ছোট থেকেই দেখেছি, ও আমার হাতেই বড় হয়েছে। ইয়ানশিং এরকম মেয়ে না যে ও এই রাজ্যের কোনো ক্ষতি চাইবে, আপনি প্লিজ করুণা করুন এবং তাকে কোনো ক্ষতি করবেন না। কিন্তু লেই বলে, আমার কাছে প্রমাণ আছে, আমি জানি প্রাইম মিনিস্টার জাং এটা করেছে। তখনই প্রিন্স শিয়ানকে ডেকে পাঠানো হয়, কারণ প্রাইম মিনিস্টার জাং তো প্রিন্স শিয়ানেরই প্রাইম মিনিস্টার। তো শিয়ান বলে, আমি তো কিছুই জানি না। তো রানীমায়ের মাথায় তো বাঁশ ভেঙে পড়ে, এরকম একটা কথা কোনোদিন শুনতে হবে সে কখনোই ভাবেনি। তাই তো ইয়ানশিংয়ের চাচাকেই ওখানে গ্রেপ্তার করে ফেলা হয়। ইয়ানশিংয়ের মা এটাতে খুব ভয় পেয়ে যায়। ইয়ানশিংয়ের মা দেখা করতে গিয়ে দেখে তার চাচাকে অনেক মারধর করেছে লেই। আসলে বিনা অপরাধে এই লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে ইয়ানশিং যখন জানতে পারে, ও সোজা ওর বাবার বাড়িতে চলে আসে কী হয়েছে জানার জন্য। ইয়ানশিং খুবই উদ্বিগ্ন হয়ে যায়। তার চাচার এই অবস্থা সে কোনোভাবেই মানতে পারে না। ও বলে, এই কেস আমি ইনভেস্টিগেট করব, অবশ্যই আমার চাচাকে আমি বের করে আনবো। এরপরে লুচির সাহায্য নিয়ে ও এই কেস ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। কিন্তু এই কেস ইনভেস্টিগেট করার সময় লুচি যখন যাচ্ছিল, লেই তখন দূর থেকে ওকে দেখে ফেলে, আর লেই ওর সামনে এসে বলে যে তুমি কেবল আমার। এটা বলেই ওকে জোর করে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণ পরে ওকে ঘাড় মোটকা অজ্ঞান করে দেয়। আর এদিকে প্রাইম মিনিস্টার জাংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল ইয়ানশিন, কিন্তু প্রাইম মিনিস্টার জাং ওকে ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই কথা বলে। ও প্রাইম মিনিস্টার জাংকে বলে, আপনার সঙ্গে আমার সমস্ত চুক্তি শেষ হয়েছে, এটা আপনি রাজমাতাকে জানান। কিন্তু প্রাইম মিনিস্টার জাং এই কথাটা রাজমাতাকে জানাবে না বলে দেয়, বরং ও এটা বলে দেয় ইয়ানশিংকে, এখনও যদি নিজের ভালো চাও তাহলে ইয়ানশিং তুমি আমার হয়ে কাজ করো, আর সেন্দু কোথায় কী করছে তার সমস্ত খবরাখবর আমাকে দাও। কিন্তু ইয়ানশিং এতে রাজি হয় না। আর এদিকে লেই তো খুব খারাপ মানুষ ছিল, কিন্তু লেইয়ের থেকে খারাপ মানুষ তো দেখছি প্রাইম মিনিস্টার জাং ছিল। লেই ধরে এনেছিল লুচিকে তার নিজের বাসভবনে। লুচি জানেও নাও কোথায় আছে। লুচি খুব ভয় পাচ্ছিল এবং লুচিকে বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল লেই ওর জন্য অনেক গহনাকাটিও নিয়ে এসেছিল, কিন্তু লুচির মন কোনোভাবেই ভোলাতে পারছিল না। লুচিকে বারবারও বলছিল, ওই ফকিন্নির ছেলেটাকে তুমি ভালোবাসো, আমার মতো এত ধনী একটা ছেলে থাকতে, এবং জোর করে লুচিকে কিস করার ট্রাই করে। তখন লুচি অনেক বাধা দিতে থাকে এবং লুচি ওর ঠোঁটে কামড়েও দেয়, কিন্তু লেই এতটাই ম্যাডম্যান ছিল যে পুনরায় ওকে আবার কিস করতে লাগে। ঠিক তখন লেইকে আরও কামড়ে দেয় লুচি। লেই তখন বলে, ঠিক আছে তোমার কিছু সময় প্রয়োজন, তো আমি তোমাকে কিছু সময় দিচ্ছি। আমি জানি তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে, আমাকে বন্ধু হিসেবে যখন কবুল করে নিয়েছো তখন ভালো তো আমাকে বাসবেই। এদিকে ইয়ানশিং তো এসব কিচ্ছু জানে না। ইয়ানশিং তো কেবল চাচার কথাই ভাবছে। ইয়ানশিং তখন লেইয়ের সঙ্গে দেখা করতে আসে। লেই তো ঘুণাক্ষরে জানতেও দেয় না ওর বান্ধবী এখানে আছে, বরং লেই বলে ওর চাচাকে কোনোভাবেই ছাড়বে না। ইয়ানশিং বলে, আমি ঠিক আমার চাচাকে ছাড়িয়ে নিয়ে যাবো, শুধু একবার তার সঙ্গে আমাকে দেখা করতে দিন। কিন্তু লেই কোনোভাবেই ইয়ানশিংকে তার চাচার সঙ্গে দেখা করতেই দেয় না। তো ইয়ানশিং খুবই কষ্ট পেয়ে বাড়িতে ফিরে এসেছিল।
তখন সেন্দু বলে আমরা ঠিক তোমার চাচাকে বের করব, তুমি একদম ভয় পেও না। এদিকে আবার লেইকে দেখি লেই তো বিয়ে করবে বলে বিয়ের গাউনও তৈরি করে ফেলেছিল, আর সেই গাউনও দেখাচ্ছিল লুসিকে। কিন্তু লুসির তো এইসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না, কারণ ও বসে বসে ওর প্রেমিকের কথাই ভাবছিল। এদিকে লেই ওকে বারবার ফোর্স করতে লাগে, ওকে এখন জড়িয়ে ধরেও প্রপোজ করে, কিন্তু লুসি একে আর ভয় পায় না, একে জোর করে ঠেলে দেয় এবং মন খারাপ করে বসে থাকে, কিন্তু কোনো জোর জবরদস্তি করে না এখান থেকে বের হওয়ার। এরপরে আমরা ইয়ানসিংকে দেখতে পাই এবং এদিকে লেইকেও দেখতে পাই। লেই ইয়ানসিংয়ের চাচাকে নিয়ে জনসম্মুখে এসেছিল। তো এখানে ইয়ানসিংয়ের চাচা খুব রেগে যায় লেইয়ের উপর। তো যখন ইয়ানসিংয়ের চাচা খুব রেগে গিয়েছিল, লেই তখন ওকে ছুরিকাঘাত করে মেরে ফেলে, আর এতে ইয়ানসিংয়ের চাচা ওখানে মারা যায়। তার আগে ইয়ানসিংকে বলে যায় তোমরা বিচার করো। এরপরে আমরা রাজমাতাকে দেখি। রাজমাতা যখন এটা জানতে পারে, রাজমাতা একদম অবাক হয়ে যায় আর বলে কি, ইয়ানসিংয়ের চাচা মারা গিয়েছে? লেই আমি তোমাকে কখন বললাম যে তাকে মেরে ফেলতে? তুমি তাকে কেন মেরে ফেললে? তখন লেই উল্টোপাল্টা অজুহাত দিতে লাগে, কিন্তু রাজমাতা প্রচণ্ড রেগে যায়, কোনো মতেই এটা মানতে পারে না, কারণ রাজমাতার সেই ছোট থেকে বড়ই হয়েছে বলা যায় ইয়ানসিংয়ের চাচার সঙ্গেই। তারা সমবয়সী ছিল। যখন এই রাজ্যের বউ হয়ে এসেছে তখন থেকেই মূলত ইয়ানসিংয়ের চাচা এই রাজ্যেই থাকতো, এখানেই বাদ্য বাজাতো। এখন আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা এই রাজমাতাকে তার তরুণ অবস্থায় দেখি। সে রাজার সঙ্গে বসে দাবা খেলছিল। এই খেলাকে ঠিক দাবা বলে না, এটাকে চাইনিজ গো গেম বলা হয়। তো সেখানেই বসে বসে ইয়ানসিংয়ের চাচা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সেই থেকেই যে ইয়ানসিংয়ের চাচা এই রাজপরিবারে কাজ করে, এখনও পর্যন্ত সেই রাজপরিবারেই কাজ করত। রাজপরিবারের এরকম কোনো অনুষ্ঠান নেই যেখানে ইয়ানসিংয়ের চাচা বাদ্য বাজায়নি। এমনকি রাজরানীর বিয়ের দিনও কিন্তু তার চাচাই বাদ্য বাজিয়েছিল। তো রাজমাতা এইসব ভেবে খুবই কষ্ট পাচ্ছিল, তাই রাজমাতা আলাদা করে ডেকে পাঠিয়েছিল সেন্দুকে, আর বলে দেয় সেন্দু সমস্ত কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি তোমার উপরেই দিয়েছি। এখন থেকে তুমি পুরো কেস ইনভেস্টিগেট করবে, আর দেখবে ভাইস মিনিস্টার লেই যদি কোনো কিছু খারাপ করার চেষ্টা করে তবে ওকেই কুপকাত করে দিবে। এরপরে আমরা দেখতে পাই যে একদিন লেই এসেছিল আবার লুচির বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করতে, আর লুচির বয়ফ্রেন্ড এসেছিল লুচিকে লেইয়ের এখান থেকে তুলে নিয়ে যেতে, কারণ ওরা জানতে পেরেছে। তো লুচিকে এখান থেকে পালাতে হেল্প করেছিল কিন্তু এই চেনহাও নামের মেয়েটি। লুচি যখন এখান থেকে পালিয়ে যায় তখন চেনহাওকে আমাদের দেখানো হয়। চেনহাও যেহেতু খুব ভালোবাসতো লেইকে, তাই ও চাইতো যে এখান থেকে যেভাবেই হোক লুচি পালিয়ে যাক, কারণ লুচি পাশে থাকবে এটাও মেনে নিতেই পারছিল না। তো এক্ষেত্রে কিন্তু শত্রু আবার একটু বন্ধু টাইপ কাজ করে ফেললো। যাই হোক, ভালোবাসলে সব কিছু এরকম অদল বদল হয়ে যায়। এরপরে লুচি ওখান থেকে ছাড়া পেয়ে যায়। লুচি সোজা চলে আসে ইয়ানসিংয়ের কাছে, আর ইয়ানসিংকে পুরো ঘটনাটা খুব সুন্দর করে বুঝিয়ে বলে, আর এটাও বলে তুমি কি জানো যে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম যখন আমি আমার মায়ের সমাধিস্থলে যেতাম, তখন আমি ওকে দেখতাম, ওর মায়ের কবরও নাকি ওখানে, আর সেখান থেকেই আমরা বন্ধুত্ব করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও এত ভয়ানক লোক। আর তারপর থেকে অনেক কিছু আবার লুচির কাছ থেকেও পাওয়া যায়। ওর মায়ের কবরস্থান সম্পর্কে অনেক সিক্রেট এখন আমরা জানতে পারি, কিন্তু এখনও সব কিছু সামনে খোলাসা হয় না। এদিকে আমরা লেইকে দেখতে পাই যে অনেক মিনিস্টারদের অনেক ঘুষ টুস দিচ্ছিল এবং তাদেরকে নিজের লোক করে নিচ্ছিল, যার যার দিক থেকে যে যার মতো করে চেষ্টা করছিল রাজ্য দখল করার। এদিকে আবার আমরা প্রিন্সেসকে দেখতে পাই যে তার আন্টির সঙ্গে দেখা করতে এসেছিল একটা বৌদ্ধ মন্দিরে। এই হলো প্রিন্সেস রুইনিং, এবং রুইনিং কিন্তু ওই রাজ্যের মূলত অধিকারী, কিন্তু রুইনিংকে মিথ্যা ক্লেম দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই থেকে রুইনিং এই মধ্য মন্দিরেই থাকে, আর এখান থেকে রাজ্যের সমস্ত খবরাখবরও রাখে। আর এখানে এসেছিল অন্য একটা প্রিন্সেস, মানে ওর ভাতিজি। সে এসে তার ফুপির কাছে হেল্প চায়। তখন রুইনিং বলে আমি তো রাজ্য বিতাড়িত, আমি কী বা তোমাকে হেল্প করব। তারপরেও রুইনিং খুব ভালো ছিল, তাই ওর ভাইপো ভাইজিদেরও বেশ হেল্পও করতো। এদিকে আমরা রানীকে দেখি, রানী হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। চারিদিকে চিন্তাভাবনায় রানী যেন একদম ভেঙে পড়েছিল। সে রাজার ছবির দিকে তাকিয়ে বলে আমি কি তাহলে তোমার রাজ্য শেষ পর্যন্ত সামলাতে পারবো না? আমি কি পারবো না এই রাজ্যের শেষ পর্যন্ত হাল ধরে রাখতে? সে দারুণ অসুস্থ হয়ে যায় এবং অ্যাসেম্বলিতে আর আসতে পারে না। যেহেতু এখন রানী খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর লেই তার সিক্রেট কোনো দূর থেকে এটা জানতে পেরেছে, তাই লেই এখন সমস্ত দায়িত্ব তুলে নিতে চাইছিল, মানে রানীর অবর্তমানে সেই রাজ্যের সমস্ত ভার গ্রহণ করতে চাইছিল। তাই জন্য অনেক মন্ত্রীদেরও সে ঠিক করে রেখেছে। কিন্তু এদিকে আবার সাদা ভূত মানে সেন্দু যে ওকে ধরার জন্য হাজির হয়ে যায়, কিন্তু সেন্দু ওকে ধরতে পারে না, কারণ অলরেডি এই কালো পাষণ্ড অনেক লোকজনদেরকে নিজের বশে করে নিয়েছিল। সেন্দু যখন ওকে গ্রেপ্তার করতে যায়, উল্টো তখন সেন্দুকেই ওরা অ্যাটাক করে। এদিকে যখন এটা জানতে পারে ইয়ানসিং, তখন ইয়ানসিংয়ের মাথা কাজ করে না। ও এখন সেন্দুকে কিভাবে ছাড়াবে।
তারপরে আমরা দেখতে পাই যে সেন্দুকে কঠোরভাবে মারধর করেছিল লেই। সেন্দুকে এটা বলে যে তুমি এখনো সময় আছে, আমার সঙ্গে কাজ করো। আমরা যদি দুইজন এক হয়ে কাজ করি তাহলে এই রাজ্য আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এখন তুমিই বলো, তোমার সমস্ত পরিবারকে কে হত্যা করেছে জানো? তোমার সমস্ত পরিবারকে ওই রানীমাই হত্যা করেছে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর সেই করেছিল। তাহলে তুমি তোমার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চাও না? যদি তুমি তাই চাও তাহলে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করো। কিন্তু সেন্দু বলে, তোর মতো দেশদ্রোহীদের সঙ্গে আমি কাজ করব? তুই ভাবলে কি করে? আমার জীবন চলে যাবে, কিন্তু তোর মতো লোকের সঙ্গে কখনোই হাত মেলাবো না। আর আমার পরিবারের ব্যাপার সেটা আমিই দেখব। কে অন্যায় করেছে আর কে আমাদের সঙ্গে ভালো করেছে সেটা বোঝার মতো ক্ষমতা দুটোই আমার আছে। তাই আমাকে শুধু শুধু অ্যাপ্রোচ করতে এসো না, এতে কোনো লাভ হবে না। এরপরে লেই বলে, ঠিক আছে, তাহলে তুমি এভাবেই মরো এবং তোমার সামনে তোমার স্ত্রী ইয়ানছিং, যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, তুমি তাকেও মরতে দেখবে। এদিকে ইয়ানছিং যখন জানতে পেরেছে যে লেই বন্দি করে রেখেছে তার হাজব্যান্ডকে, তখন ওর সোজা একটা ডিগ্রি নিয়ে চলে যায় রাজমাতার কাছে। রাজমাতার কাছে ওকে মূলত এখন বিচার চাইতে হবে, না হলে ও কোনো মতেই ওর স্বামীকে উদ্ধার করতে পারবে না। ইয়ানচিং তখন বরফের ভিতরে অনেকক্ষণ ধরে রাজমাতাকে বারবার বলছিল সেন্দু কোনো অন্যায় করেনি, ওর আপনি বিচার করুন। কিন্তু রাজমাতা বাইরে বের হয়ে আসে না। তখন বাইরে মাদাম শু বের হয়ে আসে আর বলে, ইয়ানচিং তুমি এখান থেকে ফিরে যাও। কিন্তু এটা বলে না রাজমাতা অনেক অসুস্থ, কারণ এই ঘটনা চারিদিকে রটানো যাবে না। শুধু বলে যে সেন্দুর দিকটা পরে দেখা যাবে, এই বরফের ভিতরে তুমি বসে থেকো না, তুমি এখান থেকে চলে যাও। এদিকে আমরা আবার ইন্সপেক্টর শুকে দেখতে পাই আর তার সঙ্গে তার গার্লফ্রেন্ডকেও দেখতে পাই। এদের কেবলই প্রেমটাও জমে উঠেছিল, ওরা দুইজন একসঙ্গে হাঁটছিল। ঠিক তখনই ওরা দেখতে পায় কিছু আততায়ী ওদের উপরে হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয়। যেহেতু ইন্সপেক্টর শু মার্শাল আর্টে খুবই ভালো ছিল, তাই ইন্সপেক্টর শু প্রথমে ওদের সঙ্গে দারুণ একটা ফাইট করেছিল, কিন্তু এই ফাইটেও বেশিক্ষণ স্টে করতে পারে না। ইন্সপেক্টর শু তার গার্লফ্রেন্ডকে দৌড়ে চলে যেতে বলেছিল অন্য কাউকে ডেকে আনার জন্য, কিন্তু এখান থেকে চিন ও যাওয়ার আগেই দেখা যায় যে ইন্সপেক্টর শু এর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এবং ইন্সপেক্টর শু ওখানেই মারা যায়। কিছুক্ষণ পরে চিন ও নিজেকে শেষ করে দেয় এবং ওরা দুজনেই এখানেই মারা গিয়েছিল। আর এইসবের পিছনে ছিল ভাইস মিনিস্টার লেই। একে একে ও সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, ও চাইছে সিংহাসন দখল করতে। এরপরে আমরা দেখতে পাই যে ও খুলে দিয়েছিল সাদা ভূতকে খুলে দিয়ে ও একটা ব্রিজের উপরে নিয়ে এসেছিল, যেখান থেকে ইয়ানছিংকে দেখা যাচ্ছিল। ওই ইয়ানছিংকে দেখার বলে, দেখো তোমার স্ত্রীর কী অবস্থা, এখন তুমি তোমার স্ত্রীকে এভাবে ধুকে ধুকে মরতে দেখবে, নাকি তুমি চাও যে ও বেঁচে থাকুক, তারপরেও ওর ইনভেস্টিগেশন চালিয়ে যাক? যদি তুমি তোমার স্ত্রীকে স্বাধীনতা দিতে চাও তাহলে আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করো। তো আর কোনো উপায় থাকে না সাদা ভূতের কাছে। সেন্দু তখন বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই কাজ করব। এরপরে আমরা আবার দেখতে পাই যে বাড়িতে চলে এসেছিল ইয়ানছিং। এসে ও দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সেন্দুকে দেখা মাত্র সেন্দুর কাছে দৌড়ে আসে আর বলে, তুমি ছাড়া পেয়ে গিয়েছো? তোমাকে কে ছেড়ে দিল? লেই তোমাকে ছেড়ে দিল? এটা তো বিশ্বাস হচ্ছে না, ও তো কালো পাষণ্ড, ও তোমাকে মেরেছে। সেন্দু তখন বারবার ইয়ানছিংকে দূরে সরিয়ে দেয় এবং খুব রুডভাবে কথা বলে আর বলে, আমাদের বিয়ে 3 মাস পূর্ণ হয়ে গিয়েছে আর আমি চাই তুমি এখন আমাকে ডিভোর্স দাও, কারণ তুমি চেয়েছিলে 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর এখন আমি চাচ্ছি যে তোমার মতো ওয়াইফ আমার কোনো দরকার নেই। আমি যাকে চাই সে কেস ইনভেস্টিগেট করবে না, সে ঘর সামলাবে এবং আমার খুব সুন্দরী একটা বউ হয়ে থাকবে। কিন্তু তুমি খুবই স্টাববান এবং তুমি অনেক জেদি একটা মেয়ে। তুমি সবসময় কেস ইনভেস্টিগেশন নিয়েই পড়ে থাকো, আমার দিকে কখনো নজর দিয়েছো? সো তোমার মতো ওয়াইফের আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর তুমি সেটাতে সাইন করে দিও। আজকে থেকে আমাদের দুজনের পথ দুই দিকে। তো ইয়ানছিং বলে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এমন কেন হয়ে গেলে। তুমি তোমার কথাটা মনে রেখো, আজকের পর থেকে কিন্তু আমাদের জীবন দুজনের দুদিকে। ও যাওয়ার সময় সেই বাঁশিটাও ফেলে দিয়ে যায়, যেটা ইয়ানছিংকে ছোট্টবেলায় সেন্দু দিয়েছিল। তো সেন্দু এই বাঁশিটার দিকে তাকিয়ে থাকে। ইয়ানছিং যেহেতু বরফের ভিতরে অনেকক্ষণ হাঁটু গেড়ে বসেছিল, তাই ও ঠিকঠাক হাঁটতেও পারছিল না। সেন্দু দূর থেকে ইয়ানছিংকে দেখে। ইয়ানছিং একবার পড়ে গেলেও ওর সামনে এগিয়ে গিয়ে ওকে তুলতে পারে না, তাই ওর খুব কষ্ট হয় এবং ওর এতটাই কষ্ট হয় যে ও নিজের হাতেই নখ দিয়ে চেপে ধরে এবং নিজের হাতেও রক্তাক্ত করে ফেলে। ওর খুব খারাপ লাগা সত্ত্বেও ইয়ানছিংয়ের কাছ পর্যন্ত যেতে পারে না। এদিকে ইয়ানছিং ওর বাবার বাড়িতে চলে এসেছিল। ইয়ানছিংয়ের মা ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ইয়ানছিং বলে যে আমাকে সেন্দু আর চায় না। ইয়ানছিংয়ের মা বলে, তো কি হয়েছে? আর সেন্দু নাকি ওকে আবার ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে। তো ইয়ানছিং ঘর থেকে বাইরে এসে জানতে পারে যে ইন্সপেক্টর শু এবং তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, তাই যেখানে ওদেরকে সমাধিস্থ করে রাখা হয়েছে ইয়ানছিং সেখানে চলে যায়। ওদের সমাধির সামনে বসে অনেক কাঁদতে লাগে। ঠিক তখনই ওখানে সেন্দু আসে আর বলে যে ওরা মারা গিয়েছে, ওরা ওদের উপযুক্ত শাস্তি পেয়েছে।
কিন্তু আমরা দেখতে পাই আড়াল থেকে কেউ একজন এদের দুজনকে ফলো করছিল, যেটা ইয়ানসিং দেখতে পেয়েছিল। ইয়ানসিং তখন সেন্দুকে আবারও ভুল বোঝে আর বলে, তুমি এমন হয়ে কেন গেলে? তুমি তো এরকম ছিলে না সেন্দু। ওরা কিসের শাস্তি পেয়েছে? তাছাড়া তুমি চাও আমি তোমাকে ডিভোর্স দিই, তাই না? তুমি আসলে কি করতে চাইছো? তুমি লেয়ের সঙ্গে হাত মিলিয়েছো, তুমি জানো না এর কনসিকুয়েন্সেস কি হবে। ঠিক আছে, তুমি যখন চাও তখন তাই হবে। ইয়ানসিং ওর মাথার চুলের কাঁটাটা খুলে ফেলে এবং সেটা বিঁধে দেয় সেন্দুর বুকে। সেখান থেকে যে রক্তটা বের হয়, ইয়ানসিং তখন সেই রক্তটা নিজের হাতে মাখিয়ে নেয় আর ওর নিজের সঙ্গে করে ডিভোর্স লেটারও নিয়ে এসেছিল। সেটাতে ওই রক্ত দিয়ে নিজের নামটিও লিখে নেয় এবং ও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেয়েছিল আড়াল থেকে কেউ ওদের ফলো করছে। তো ডিভোর্স লেটারটা এখানে ফেলে দেওয়ার বলে, আজকে থেকে তোমার পথ আর আমার পথ আসলে একেবারেই শেষ হয়ে গেল। আমরা দুজন দুই পথের পথিক এবং তোমার সঙ্গে আমার কখনো দেখা হবে না, কখনো আমাদের সম্পর্ক ভালো হবে না। খুব রাগারাগি করে ও এখান থেকে চলে যায়। এরপরে যখন ও আসছিল তখন ওর বান্ধবী লুসির সঙ্গে দেখা হয়। লুসি তখন ওকে বলে, কি হয়েছে? তখন ও লুসিকে ওর হাতের হেয়ারপিনটা দেখায় আর ওই হেয়ারপিনটাও দুই টুকরো করে ফেলে। দুই টুকরো করে ওটাকেও বালির উপরে ছুঁড়ে দেয় এবং দেখা যায় পাশ থেকে কেউ একজন ওকে ফলো করছিল। এটা কিন্তু ইয়ানসিং ভালোভাবেই বুঝে গিয়েছিল। আসলে ইয়ানসিংও কিছু আঁচ করতে পেরেছে। এদিকে আমরা সেই ছোট্ট রাজাকে দেখতে পাই। মূলত এই তো রাজা, কিন্তু এর হয়ে এর দাদি এই রাজ্য সামলায়। এ যেহেতু এখনও ছোট মানুষ, কিন্তু দাদি যেহেতু অসুস্থ, সে তো রাজ্য সামলাতে আসতে পারছে না। কিন্তু রাজ্যে অ্যাসেম্বলি ঠিকই হচ্ছে আর রাজাকে উপস্থিত থাকতে হবে। তো রাজ্যে তো প্রতিদিন অনেক কিছুই ঘটে যায়। তো আজকেও রাজ্যের মিনিস্টাররা এসে হাজির হয়েছিল চারিদিকের খবরাখবর রাজাকে জানানোর জন্য। আজকে যেহেতু রাজমাতা নেই, এখানে আছে সত্য ওই রাজা, তাহলে ওকে আর কি বলবে বা ওই বা কি বুঝবে। তাই সবার সামনে দাঁড়িয়ে পড়ে লেই বলে, যেহেতু এখন রানীমা নেই, তাই আমি সবার হয়ে সমস্ত কেস সামলাবো। মানে এখন ও একটু ভার বহন করছে এই রাজ্যে, গ্রেট রেসপন্সিবিলিটি যাকে বলে। আর ওর পাশে তো আছে সেন্দু, আর ওরা দুইজন যদি এক হয় তাহলে কতটা পাওয়ারফুল হবে ব্যাপারটা আপনারা তো বুঝতেই পারছেন। এখন রাজ্যের মানুষ সবাই অবাক হয়ে যায় সেন্দুকে ওর সঙ্গে দেখে। কালো পছন্দ আর সাদা ভূত যারা ছিল একে অপরের অপোজিট, তারা কিনা একসঙ্গে, এটা তো ভাবাই যায় না। যেই বা যারা প্রতিবাদ করার চেষ্টা করছিল, সেন্দু তাদের সবাইকেই ওয়ার্নিং দিচ্ছিল। আর এরপরে দেখা যায় লুচি সেই বয়ফ্রেন্ডকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছিল। তো লুচি সংবাদটা পেয়েই সোজা ওর বয়ফ্রেন্ডের কাছে চলে আসে। লেই তো কোনোভাবেই ওর বয়ফ্রেন্ডকে ছাড়বে না, কিন্তু লুচি অনেক কান্নাকাটি করছিল। তো লেই তখন লুচিকে বলে, ঠিক আছে, তুমি তাহলে ওই কবিতাটা আবৃত্তি করো যেটা তুমি তোমার মায়ের সমাধিস্থলে বসে বসে আবৃত্তি করতে। যদি ওই কবিতা তুমি এখন আবৃত্তি করো তাহলে তোমার বয়ফ্রেন্ডকে আমি ছেড়ে দিব। তো লুচি কান্না কান্না কণ্ঠে সেই কবিতাটা আবৃত্তি করতে লাগে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লেই যখন ছোট ছিল তখন ওর একবার অনেক জ্বর এসেছিল, আর ওর জ্বরে এতটাই কাতর ছিল, ওর মা ওকে একটা কবিতা শুনিয়েছিল আর সেই দৃশ্যটাই ওর কেবল মনে আছে। ওই কবিতা শুনলেই ওর মায়ের কথা মনে পড়ে, এজন্যই তো ও লুসির সঙ্গে বন্ধুত্ব করেছে। আর এই কবিতা আবৃত্তি করার পরে ও লুসির প্রেমিককে ছেড়ে দেয়। প্রেমিককে পেয়ে লুসি ওকে জড়িয়ে ধরে আর লুচি তারপরে আবারও ইয়ানসিংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা নিজেরাই আলাদা করে সমস্ত কিছু ইনভেস্টিগেট করা ট্রাই করছিল। ওরা যেভাবেই হোক লেয়ের আসল পরিচয় খুঁজে বের করবে। লেই আসলে কী করতে চাইছে এসব বের করতে হবে। এসব কিছু বের করতে গিয়ে ইয়ানসিং অনেক কিছুরই দেখা পেয়ে যায়। আসলে পিছনে আরও অনেক বড় বড় কাহিনী আছে যেগুলো কেউ জানতো না। ইয়ানসিং একটা একটা করে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। ও একটা শহরে পাঠিয়ে দিয়েছিল লুসিকে, তো আর একটা শহরে ও নিজে ইনভেস্টিগেট করতে শুরু করে। এখানে বিভিন্ন গণকদের সঙ্গেও ও দেখা করে। এ সময় পানসি সবসময় ওর সঙ্গে ছিল, আর পানসিকে আর ওকে একসঙ্গে দেখে কিন্তু সেন্দুর বেশ রাগই হতো। তবে সেন্দু এখন পর্যন্ত ওর সামনে আর আসে না। এদিকে আমরা মাদাম শুকে দেখতে পাই যে একটা ওষুধ নিয়ে এসেছিল রানীর কাছে। রানীর অবস্থা খুবই খারাপ ছিল। মাদাম শু বলে, আপনি এই ওষুধটা পান করুন, তাহলে আপনার অবস্থার উন্নতি হবে। রানী ভাবছিল সে হয়তো খুব দ্রুতই মারা যাবে। ওষুধ পান করার পরপরই এখানে লেই চলে আসে রানীর সঙ্গে দেখা করতে। তখন রানী বলে, তুমি এখানে একা একা, তুমি এখানে কেন এসেছো? তোমার আসলে মতলবটা কি? তখন লেই বলে, আমি শুনেছি আপনি অনেক অসুস্থ, দেখে মনে হচ্ছে আপনি আসলেই অনেক অসুস্থ। কিন্তু আপনি যদি রাজ্য চালাতে না পারেন, রাজ্য আমার উপরে দিয়ে দিন, আমি খুব ভালোভাবেই রাজ্য চালাতে পারবো। রানী এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর গার্ডদের ডাকতে থাকে। কিন্তু তখন কোনো গার্ডই রানীকে হেল্প করতে আসে না। যেরকম একজন মন্ত্রীর চারপাশে সেনাবাহিনী থাকে ঠিক ওরকমটা। ও সেনাবাহিনীদের ডাকলেও আসে না, কারণ সেনাবাহিনী আসবে কেন? সেন্দু তো হাত মিলিয়েছে এই লেয়ের সঙ্গে। সো এখন লেই যা বলবে সেনাবাহিনীরা তো তাই করবে। তো রানীর সঙ্গে লেয়ের এখানে একটা বড়সড় ঝগড়া হয়। তখন লেই বলে, আমিও এই রাজ্যেরই সন্তান এবং আমার মা ছিল মিস শু।
আমার মা ছিল রাজার উপপত্নী, যাকে আপনি ষড়যন্ত্র করে মেরে ফেলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাদাম শু একবার ইয়ানসিংকে দেখাচ্ছিল যে এটা হলো মিস শুয়ের ঘর এবং মিস শু অনেক আগেই মারা গিয়েছে। আসলে যেদিনকে মিস শু মারা যাচ্ছিল সেদিন অনেক ছোট ছিল লেই। সেদিনই লেইকে সে বলেছিল আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য দায়ী হলো রাজমাতা। আর সেদিন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ওই মহিলা। সেখান থেকেই তো লেই প্রচণ্ড ঘৃণা করে এই রানীকে, আর রানীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে পারে। আর রানী যখন এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এ তো আসলেই তাহলে রাজবংশেরই সন্তান, তো এরও তো রাজ্যের উপরে আসলে অধিকার থাকতেও পারে। কিন্তু এ আসলে কি করতে চায় সেটা রানী বুঝে উঠতে পারে না। রানী খুব একটা অ্যাটিটিউড নিয়ে বলে, কিন্তু তুমি কখনোই রাজ্য পাবে না, কারণ রাজ্যে এখন অলরেডি একজন রাজা আছে, এক রাজ্যে কখনো দুই রাজা হতে পারে না। লেই বলে সেটা দেখা যাবে, আপনি আগামীকাল সবার সামনে ডিক্লিয়ার করবেন আমিই রাজা, এটা বলে চলে যায়। এদিকে সেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ইয়ানসিংয়ের কথাই ভাবছিল। ইয়ানসিংকেও কতদিন দেখে না, ইয়ানসিংয়ের সঙ্গে আগের মতো কথা হয় না, কি করবে ও। আর এদিকে দেখতে পাই ইয়ানসিং সন্দেহ করে এসেছিল ওর মাস্টারের কাছে। ওর মাস্টারকেও কিছু ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছিল। লেইয়ের জন্ম পরিচয় নিয়ে ইনভেস্টিগেট করতে বলেছিল ওর মাস্টারকে। ওর মাস্টারও ইনভেস্টিগেট করে অনেক কিছুই পেয়েছে, আর সেটাকে একটা নথিভুক্ত করেছে, আর সেটাকে দিয়েও দিয়েছে ইয়ানসিনের কাছে। আসলে যেখানে লেইয়ের মায়ের কবর দেওয়া আছে ওখানে একটা সিক্রেট চেম্বার আছে, যার ভিতরেই অনেক গোপন সূত্র লুকিয়ে আছে। এদিকে আমাদের আবার চেন হাওকে দেখানো হয়। চেন হাও তো নিজের ভাইকে সবসময় সেবা যত্নই করতে চাচ্ছিল, কিন্তু ওর ভাই এইসবের কোনো কিছুর ধার ধারে না। এদিকে আবার ওর রাজ্যে ছোট ছেলেটি এসে রাজ্য পরিচালনা করছিল। আজকেও লেই সবাইকে বলে যে আমি ওর হয়ে রাজ্য পরিচালনা করব। তখনই মাদাম শু আসে আর বলে, তোমাকে কে বলেছে রাজ্য পরিচালনা করতে? রানীমা এখন একদম সুস্থ, তাই সেই রাজ্য পরিচালনা করবে। তাছাড়া রানীমা আজকেই ডিক্লেয়ার করবে কে হবে এই রাজ্যের রাজা। তো এখানে আগে থেকে যেহেতু রানীমাকে একটা ওয়ার্নিং দিয়ে এসেছিল লেই, তো ওর মনে একটু আশা ছিল যে রানীমা হয়তো ওকে এই রাজ্যের রাজা করে দিবে। কিন্তু রানীমা কেন ওকে এই রাজ্যের রাজা করবে? কারণ রানীমা সব জানে যে ও আসলে কতটা খারাপ একটা মানুষ। তো রানীমা প্রথমে এখানে আসে এবং বিভিন্ন মিনিস্টারদের বিভিন্ন দোষগুণের কথা বলতে লাগে, কারণ রানীমার কাছে অনেক সিক্রেট জিনিসপত্র এসে পৌঁছেছে। রানীমা সবাইকে প্রথমে বলে, আমি এখন একদম সুস্থ, সো আমার জীবন মৃত্যু নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু মন্ত্রীরা সবাই বলেছিল তারা আর কোনো মহিলা রাজ্য পরিচালিকা চায় না, তারা এখন সবাই লেইকেই চায়, কারণ লেই তো ওদের সবাইকেই বশে করে ফেলেছে। এখন যখন এই অবস্থায় রাজ্যে, তখন রানীমা খুব রেগে যায় আর বলে, তোমাদের সাহস কি করে হয়? আমি যদি এখন তোমাদের শুলে চড়াই তাহলে তোমাদেরকে কে বাঁচাবে? কারণ এখনো পর্যন্ত এই রাজ্যের সমস্ত পরিচালনার দায়িত্বে আমি আছি। লেই তখন বলে, কেন? আমরা তো নিজেরাও অনেক ভালো এবং আমরাও রাজ্য পরিচালনা করার মতো অনেক ক্ষমতা রাখি। ঠিক তখনই নিজের তরবারিটি লেইয়ের দিকে তুলে ধরে সেন্দু। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখি, সেন্দুকে আলাদা করে রানী ডেকে বলেছিল, আমি জানি লেই অনেক খারাপ এবং লেই এই রাজ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, রাজ্যে অনেক বড়সড় কিছু করার চেষ্টা করছে, তাই যতদূর যাওয়া লাগে তুমি যাবে। এবং রানীকে সুস্থ করার জন্য যে ওষুধটা, সেই ওষুধটাও কিন্তু সেন্দুই পাঠিয়েছিল। রানী আসলে চিন্তা করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তো রানী এখন সম্পূর্ণ সুস্থ। আর সেন্দু যে এতদিন লেইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল, এখন সেন্দু পাল্টি খায় এবং সে রানীমার হয়েই কাজ করছে। লেইকে বলে, তুমি কখনোই এই রাজ্যের সিংহাসন পাবে না। সেন্দু যখন এটা বলেছিল তখন চেনা হঠাৎ করেই ওর উপরে অ্যাটাক করতে গিয়েছিল, তো চেন হয়ের বুকে ছুরি চালিয়ে দিয়েছিল সেন্দু, কিন্তু ও সম্পূর্ণরূপে মারা যায় না, ওকে সম্পূর্ণরূপে মেরে ফেলেছিল লেই। লেই ওকে মারতে মারতে কাঁদছিল আর বলছিল, আমি কি তাহলে সত্যিই হেরে যাব? না, আমি তোমার মৃত্যু বৃথা যেতে দেব না। শুরু হয়ে যায় দুই দলের ভিতরে যুদ্ধ, একদিকে সেনাবাহিনী, অন্যদিকে লেইয়ের বাহিনী। এর ভিতরে লেইকে সবাই অ্যাটাক করে ধরে। লেই বলে, আমি এই রাজ্যের সন্তান, আমি লেট এম্পায়ারের সন্তান, মৃত রাজার সন্তান আমি, তাহলে আমি কেন এই রাজ্যের রাজা হতে পারবো না? এতে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ওকে আসলে এই রাজ্যের সন্তান। তো রানীমা আগের দিনও ব্যাপারটা শুনেছে বলে সে শকড হয় না, কিন্তু সবাই শকড হয়ে যায়। ঠিক তখনই ইয়ানসিং সামনে আসে আর বলে, আমার কিছু বলার আছে। ইয়ানসিং তখন বলে, আমি অনেক অনুসন্ধান চালিয়েছি লেইয়ের বংশ পরিচয় জানা নিয়ে। লেইয়ের মা বি লুও, তো বি লুয়োর কবরে আমরা গিয়েছিলাম এবং সেখানে একটা সিক্রেট চেম্বার আমরা পাই। তো তখনকার পৃথিবীতে আসলে গণকদের অনেক বিশ্বাস করা হতো, ওই রাজ্যের গণক বলেছিল এখন বর্তমানে যে পিচ্ছি ছেলেটা রাজা আছে সেই রাজা হবে, কিন্তু কালো পাষণ্ড ওই গণককেই মেরে দিয়েছিল, কারণ গণকের এই কথা যদি রানীমা জানতে পারে তাহলে কখনোই ওকে রাজা বানাবে না। সেই জন্য লেই গণককেও মেরে দিতে একদমই ক্ষান্ত হয়নি। আর তাছাড়াও ওই গণক মারা যাওয়ার আগে একটা কাপড়ে সেলাই করে রেখে গিয়েছিল এবং সেখানে লিখে রেখে গিয়েছিল ভবিষ্যৎ রাজা ওই ছোট্ট পিচ্ছি ছেলেটাই হবে। এবার ইয়ানসিং প্রথমে এটা বলে,
তারপরে ইয়ান সিং আরও একটা প্রমাণ দাঁড় করায়, আর সেটা হলো এই রাজ্যের যে প্রিন্সেস ইয়ানিং ছিল, ইয়ানিং আসলে একদম রাজ্য পরিচালনা করার জন্য রেডি ছিল, কিন্তু ইয়ানিংকে দেশদ্রোহী খেতাব পাইয়ে দিয়েছিল লেই। লেই মূলত ওর পিছনে ষড়যন্ত্র করে ওকে একদম রাজ্য ছাড়া করেছিল। আর এইসবের পিছনে লেই এবং তার অনেক সহচরীর হাত আছে। আর সবথেকে বড় সত্যি হলো লেই এই রাজ্যের সন্তানই নয়, লেইয়ের মায়ের সন্তান সে, কিন্তু লেইয়ের মা ছিল অন্য একটা রাজ্যের মেয়ে এবং সে সেই রাজ্যের জেনারেলের সাথে প্রেম করত। তাদের খুব সুন্দর একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু জোর করে তার বাবা এই রাজ্যের রাজার সঙ্গে তাকে বিয়ে দিয়েছিল। কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন অলরেডি লেইয়ের মা প্রেগনেন্ট ছিল, সেই জেনারেলের সন্তানই ছিল তার গর্ভে, আর সেই সন্তানই হলো লেই। সো এই রাজার সন্তান কিন্তু লেই নয়, সে একজন জেনারেলের সন্তান, সে তার মায়ের এবং জেনারেলের সন্তান। এই কথা যখন রানীমা শোনে তখন সে হো হো করে হেসে ওঠে, এবং এটাও প্রমাণ হয়ে যায় যে রানীমা কখনোই কিন্তু লেইয়ের মাকে মারেনি। লেইয়ের মা সবসময় বিষণ্ণ থাকতো, ও রাজার স্ত্রী হিসেবে কখনোই নিজেকে মেনে নিতে পারতো না, তাই তো নিজেই মরে গিয়েছিল। ইয়ান সিং যখন সবটা বলে লেই তখন অবাক হয়ে যায়। লেই নিজেও জানতো না তার এই জন্ম পরিচয়, ও সবসময় ভেবে এসেছে ও এই রাজপরিবারের সন্তান, কিন্তু এর পিছনে যে এত বড় সত্য লুকিয়ে আছে আজকে তো একদম কেঁচো খুঁড়তে গিয়ে সাপ চলে আসলো। তখন ইয়ান সিং বলে, আপনি হয়তো জানতেন না, কিন্তু আপনি কি জানেন আপনার পুরো জীবনটাই মিথ্যা। যাকে এতকাল নিজের বাবা ভেবে এসেছিলেন সে আসলে আপনার বাবাই নয়, আর আপনিও এই রাজ্যের সন্তান নন। এখন তো খুব ভালোভাবেই বোঝা যায় লেই যে ওর আর উত্তরণের কোনো পথ নেই, অলরেডি ও কিন্তু দেশদ্রোহী হয়েই গিয়েছে। আর এখন তাই ও নিজেই নিজের মৃত্যু মঞ্জুর করে এবং সবার সামনে নিজের শরীরে অনেকগুলো ত্রিশূল নিজেই গেঁথে দেয়, কারণ বীর পুরুষরা কখনো অন্যের হাতে মৃত্যুবরণ করে না। তো লেই এইভাবেই মৃত্যুবরণ করেছিল। তো এখন কিন্তু রাজ্যের সবথেকে বড় শত্রুটাই মরে গেল। রানী বেশ শান্তিই পেয়েছিল, ইভেন সবাই শান্তি পেয়েছিল ওর মৃত্যুতে। এখন দেখা যায় সাদা ভূতকে সেন্দুর সঙ্গে দেখা করতে এসেছিল ইয়ান সিং ওকে বলে, আমি জানি তুমি কখনোই লেইয়ের সঙ্গে হাত মিলাবে না, আর সেজন্য আমিও তোমার সঙ্গে সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছিলাম। এখন চলো আবার আমরা এক হয়ে যাই। কিন্তু সেন্দু ওর সঙ্গে আবারও খারাপ ব্যবহার করে, রুট ব্যবহার করে বলে যে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তোমার পথ অন্যদিকে, আমার পথ অন্যদিকে, তাই পর্দার আমার সঙ্গে আর কথা বলার চেষ্টা করবে না। তখন সেন্দুকেও বলে, সেন্দু তোমার কি হয়েছে? তুমি কি তোমার বাবা মায়ের হত্যার জন্যই এখন রানীমার কাছে যাচ্ছ? কিন্তু রানীমা যদি তোমাকেও কোনো ক্ষতি করে দেয়, আসলে ও যদি ওর বাবা মায়ের হত্যাকাণ্ডের বিচার চায় তাহলে এই রাজ্যের অনেক বড় বড় নেতাগোতাদের করাতে পুততে হবে, এবং ওর কাছে অনেক প্রমাণ আছে। এখন রানীমা যদি ওই প্রমাণগুলো লোপাট করে দেয়, তো সেন্দুর সঙ্গেও রানীমার সঙ্গে দেখা করতে যেতে চাইলে সেন্দু ওকে নিয়ে যায় না। সেন্দু আসলে ওকে এখনও দূরে সরিয়ে রাখছিল এর জন্য যে ওর জীবনের এখনও ঝুঁকি আছে, কিন্তু রানীমা তো সে ন্যায় বিচারক। তো রানীমা পরদিন রাজসভায় আছে এবং প্রথমে প্রাইম মিনিস্টার জাংকে বলে যে সে কত বড় অপরাধ করেছে। আসলে সেন্দুর বাবাকে যে ভাসিয়েছিল তার ভিতরে প্রাইম মিনিস্টার জাং একজন। আসলে এই রাজ্যের অনেক মন্ত্রীরাই ইচ্ছে করে টাকা লোপাট করেছে, ইচ্ছে করে তারা অনেক ডাকাতি করেছে, ইচ্ছে করেই তারা চোরাচালান করেছে এবং ইচ্ছে করেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে, যেসব রানী আগে জানতো না। এখন তার কাছে সমস্ত প্রমাণ আছে। তার ভিতরে মিস্টার জাং সব থেকে খারাপ। সে অনেক রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিল এবং 16 বছর আগেও সে সেন্দুর বাবাকে ভাসিয়েছিল। সে নিজেই চোরাচালান করেছিল এবং তার একজন শিষ্যও চোরাচালান করেছিল। তাদের নিজেদের নামকে বাঁচানোর জন্যই ওরা সেন্দুর বাবার নাম ইউজ করেছিল। সেন্দুর বাবার বিপক্ষে তখন অনেক অভিযোগ এসেছিল এবং অনেক ধরনের অভিযোগের ভিতরে এটা ছিল সব থেকে বড় অভিযোগ। আর এই অভিযোগের কারণেই কিন্তু সেন্দুর পুরো ফ্যামিলিকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হয়েছে। ওর ফ্যামিলির আর কেউ বেঁচে নেই একমাত্র সেন্দু ছাড়া। তো সেন্দু এখন রানীমাকে বলে সব কিছুর একটা যোগ্য বিচার করতে, আর রানীমা তো একজন যোগ্য বিচারক। তাই রানীমা তখন প্রাইম মিনিস্টার জাংকে বলে যে ওকে এখনই অ্যারেস্ট করা হোক এবং ওকে সমস্ত সত্য স্বীকারের পরেই ফাঁসি কার্যকর করা হোক। প্রিন্স শিয়ান কিন্তু এসবের কিছু জানতো না, তাই প্রিন্স শিয়ানকে রানীমা কিছুই বলে না। আসলে প্রিন্স শিয়ানকে প্রথমে মনে হয়েছিল ও অনেক ক্ষমতালোভী, কিন্তু আসলে তা নয়। প্রিন্স শিয়াল অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ, তাই রানীমার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এদিকে আমরা দেখতে পাই যে এতদিনে সমস্ত নামের উপর থেকে অভিযোগ, কালিমা, এগুলো কেটে গিয়েছিল সেন্দুর পুরো ফ্যামিলি এখন নিষ্পাপ। আর সেন্দু এখন নতুন আলোর মুখ দেখেছে। সেন্দু এখন মুক্ত বিহঙ্গের মতো উড়বে। এই রাজ্যের সবাই জানে সেন ফ্যামিলির উপরে আর কোনো অভিযোগ নেই, সেন ফ্যামিলি পিওর ছিল। আর ইয়ান সিংও যখন এটা দেখে যে সেন ফ্যামিলির উপর থেকে সমস্ত কালিমা মুছে গিয়েছে, ইয়ান সিং খুব খুশি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে
রানিমার সঙ্গে দেখা করতে এসেছিল তারই মেয়ে। প্রিন্সেস এসে বলে, মা আমাকে ক্ষমা করো, আমি এই রাজ্যে অনেক খারাপ করার চেষ্টা করেছি। তখন রানিমা বলে, তুমি আমার মেয়ে বলে তোমাকে ক্ষমা করছি না, তোমাকে এই জন্য ক্ষমা করছি, তুমি আসলে খারাপ করার চেষ্টা করেছো কিন্তু কোনো মানুষকে খারাপ করে উঠতে পারোনি। তাছাড়া এই সিংহাসনের যোগ্যতাও এখনও তুমি অর্জন করতে পারোনি, আর তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তো ওরা ইয়ানিংকেও রাজ্যে ফিরে এনেছিল। ইয়ানিংকে তো দেশদ্রোহী ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তো এরপরে দেখতে পাই যে ইয়ানসিংয়ের পরিবার সবাই ইয়ানসিংকে বলছিল যে আবারও সেন্দুর সঙ্গে বিবাহটা করে নিতে। এদিকে সেন্দু এই ইয়ানসিংকে মানানোর জন্য ওর বাড়ির সামনে এসে সবসময় দাঁড়িয়ে থাকতো, অনেকগুলো গিফট নিয়ে আসতো, অনেক গহনাগাটি নিয়ে আসতো ইয়ানসিংয়ের মান ভাঙানোর জন্য। কিন্তু ইয়ানসিং কোনো মতেই সেন্দুর কোনো গিফট তো গ্রহণ করেই না, ইভেন ওদের বাড়ির ভিতরেও সেন্দুকে ঢুকতে দেয় না। আর এই পুরো ঘটনা তো রাস্তায় রাস্তায় ছড়িয়ে গিয়েছিল, সবাই তো অনেক মজা করছিল সেন্দুর এই অবস্থা দেখে। এমনকি রানীমাও জানতে পেরে অনেক হাসছিল যে সেন্দুর সঙ্গে কিনা শেষমেশ এই কাহিনী হলো, একটা মেয়ের কাছে আসলে একটা ছেলে ধরা পড়ে যায়। যাই হোক, এরপরে এসেছিল ইয়ানসিং দেখা করতে রানীমার সঙ্গে। রানীমা ওকে ডেকে বলে, আমি এই রাজ্যে পুরুষ এবং নারীর সমস্ত অধিকার সমান করে দিয়েছি, এখন থেকে পুরুষ যে চাকরি করতে পারবে একজন নারীও সেই চাকরি করতে পারবে, তাই তুমি যদি চাও অনেক বড় লেভেলের ইন্সপেক্টর হতে তাহলে কিন্তু তুমিও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তাছাড়া এটাও বলে দেয় যে সেন্দুকে এবার ক্ষমা করে দিতে, কারণ সেন্দু বেচারা আসলে এই রাজ্যের রক্ষার তাগিদেই কিন্তু ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু ইয়ানসিং এই ব্যাপারে আসলে এখন কিছুই বলে না, ওর নিজস্ব একটা অভিমান তো আছেই। ইয়ানসিং বাড়িতে যায়। পরদিন সকালে ঘুম ভাঙার পরেই ওর মা ওকে একদম টেনে সাজগোজ করতে বসিয়ে দেয় আর বলে, আজকে তোমার বিয়ে, তোমার জন্য আমরা একটা ছেলে দেখেছি। আগের বার তো তোমার যখন সেন্দুর সঙ্গে বিয়ে হয়েছিল তখন কোনো শ্রীমণি করে বিয়ে হয়নি, খুব সাদামাটাভাবে হয়েছিল। তো এখন আমরা খুব ধুমধাম করে তোমার একটা বিয়ে দিব। আসলে এখনও কিন্তু জানে না যে সেন্দুই ওর স্বামী, এবং আজকে সেন্দুই ওকে বিয়ে করতে আসছে। সেন্দু তো ওর পুরো একটা বাহিনী নিয়ে বিয়ে করতে আসে, কিন্তু সেন্দুর মনে মনে অনেক ভয় করছিল যে ইয়ানসিং ওকে আদেও বিয়ে করবে কিনা। তো যখন ওই ইয়ানসিংদের বাড়ির সামনে আসে তখন ইয়ানসিংয়ের অনেক বন্ধু বান্ধবীরা এখানে দাঁড়িয়েছিল। লুচি বলে যে আজকে তোমাকে সাহস করে কিন্তু ইয়ানসিংয়ের কাছে ক্ষমা চাইতেই হবে, যেভাবেই হোক ওর মান ভাঙাতেই হবে, না হলে তুমি আবার কিসের বীর পুরুষ? হ্যাঁ, কিন্তু এত লোক নিয়ে এসেছিল, মনে হচ্ছিল ও শ্বশুর বাড়ির উপরেই অ্যাটাক করবে। কিন্তু সেন্দু ভিতরে ঢুকতে খুব ভয় পাচ্ছিল, ইয়ানসিং আদৌ যদি ওকে আর কখনো মেনে না নেয় তাহলে কি হবে। ওর বারবার ইয়ানসিংয়ের সঙ্গে কাটানোর সময়গুলো মনে পড়ছিল। এদিকে ইয়ানসিং এতক্ষণে বুঝে গিয়েছে যে সেন্দুর সঙ্গে পুনরায় ওকে আবার সুন্দর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা, কিন্তু ইয়ানসিংয়েরও মন খারাপ হয়ে গিয়েছে, কারণ সেন্দু ওর সঙ্গে অনেক রুড ব্যবহার করেছে। তবে ওর এটাও মনে পড়ে সেন্দু আসলে ওকে অনেকবার হেল্পও করেছে, অনেকবার বাঁচিয়েছে। সেন্দুর একটা ছোট্ট ভুলের জন্য তো আর সেন্দুকে সারা জীবন কষ্ট দেওয়া যায় না। এরপরে ইয়ানসিং বসে বসে সেন্দুর কথা ভাবছিল। এদিকে বাইরে থেকে ইয়ানসিংকে মানানোর জন্য সেন্দু কিন্তু একটা কবিতাও রচনা করে ফেলেছে, যে কবিতা দিয়েই ও এবার ইয়ানসিংকে বশ করবে। তো ও কবিতা পাঠ করতে লাগে, আর ওর কবিতা এতটাই জঘন্য ছিল যে এই কবিতা শুনে বাইরে বের হয়ে আসতে শুরু করে ইয়ানসিং। ইয়ানসিং যখন বাইরে আসে তখন বাইরে আর কেউ ছিল না, ও সোজা সেন্দুর সামনে আসে। সেন্দু তখন ওকে জড়িয়ে ধরে সরি বলে। ইয়ানসিং সেন্দুর উপরে আর একদম রাগ করে থাকতে পারে না, আর এত সুন্দর করে বর বেশে এসেছে সেন্দু, কিভাবেই বা রাগ করে থাকতে পারে। ওর সমস্ত অপরাধ মার্জনা করেই ওকে মেনে নিয়েছিল ইয়ানসিং। ইয়ানসিং তো বেশ ভালোই মেয়ে, খুব সহজেই কিন্তু ওকে মেনে নিল। অন্য কেউ হলে তো অভিমানের পাহাড় জমিয়ে রাখতো। তো ওদেরকে চারপাশ থেকে ওদের ফ্যামিলি মেম্বার্সরা দেখছিল, তো সেন্দু ওকে কোলে তুলে নেয় আর চারদিক থেকে ওকে ঘোরাতে লাগে আর বলতে লাগে, এবার কি আমরা বাড়ি যেতে পারি? আর ইয়ানসিং বলে, হ্যাঁ অবশ্যই। আর তারপরে ওরা সবাই মিলে ইয়ানসিং আর সেন্দুকে এগিয়ে দিয়ে আসতে যায়। আর ঠিক এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়।